আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। মামলা বন্ধ না করলে বন্দী করা হবে মার্কিনীদের। থামছেই না ইসরায়েল, চালিয়ে যাচ্ছে রুটিন হামলা। অস্ত্র প্রতিযোগিতা শুরু করবে না ইরান, বলছে জাওয়াদ জারিফ। মহাকাশে যুদ্ধের দামামা, চীন রাশিয়াকে নজরে রেখে স্পেস সেন্টার বানাচ্ছে ন্যাটো। ক্যালিফোর্নিয়া মার্কিন F-18 জঙ্গি বিমান বিধ্বস্ত। ট্যাঙ্ক অস্ত্রশস্ত্র ফেলে যুদ্ধের ময়দান থেকে পালাচ্ছে আর্মেনীয় বাহিনী। তালেবানের হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর 34 সদস্য নিহত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। চীন সরকার ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চীনা সামরিক বাহিনীতে সংযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু বন্ধ না করলে চীনে কর্মরত মার্কিন নাগরিকদের বন্দী করা হতে পারে। মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়ে জানায়, চীনা কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের বারবার সাবধান করে দিয়েছেন যে চীনের ওই ব্যক্তিদের মার্কিন আদালতে সোপর্দ করা বন্ধ না করলে পস্তাতে হবে। মার্কিন পররাষ্ট্র দফতরে চীনের পাঠানো হুঁশিয়ারিতে বলা হয়, পাল্টা ব্যবস্থা হিসেবে চীন যা করবে তা হচ্ছে আইন লঙ্ঘনের দায়ে মার্কিন নাগরিকদের আটকে রাখা বা চীন থেকে বাধা দেওয়া। এটা করা হবে বিদেশি সরকারের সঙ্গে দর কষাকষির সুবিধা অর্জনের জন্য। ট্রাম্প প্রশাসন বলছে, প্রযুক্তি কৌশল এবং সামরিক ও অন্যান্য ক্ষেত্রে সূক্ষ্ম পারদর্শিতার বেলায় বিশ্বে যুক্তরাষ্ট্রের যে শীর্ষ আসন রয়েছে তাকে খাটো করার মতলবে চীন সাইবার চৌর্যবৃত্তি চালিয়ে যাচ্ছে। বেজিং অবশ্য এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। মার্কিন বিচার বিভাগ গত জুলাইয়ে জানায়, যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা করবেন বলে 3 জন চীনা নাগরিক ভিসার জন্য দরখাস্ত করেন। ভিসার আবেদনপত্রে তারা যে গণমুক্তি ফৌজের সদস্য সে তথ্য গোপন রাখেন, তাই FBI ওই 3 জনকে গ্রেফতার করে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও ইসরায়েল বিমান এবং হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে। হামলায় গাজার বেশ কিছু কৃষি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনের গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার শেষ বেলায় ইসরায়েলি বাহিনী গাজার দেইল আল বালা এলাকায় কৃষি খামারে বিমান হামলা চালায়। ইসরায়েলের ইংরেজি দৈনিক পত্রিকা টাইমস অব ইসরায়েল এবং জেরুজালেম পোস্ট দাবি করেছে, গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ভূগর্ভস্থ স্থাপনায় গোলাবর্ষণ করেছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে, গাজা থেকে রকেট ছোড়ার পর ইসরায়েল তার জবাব দিয়েছে। প্রায়ই ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে থাকে। এদিকে মঙ্গলবার শেষ বেলায় সিরিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় কুনিত্রা প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র একটি স্কুল ভবনে আঘাত হানে। কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হামলার কথা নিশ্চিত করেছে, তবে কোনো পক্ষ থেকেই হামলার ক্ষয়ক্ষতির কথা পরিষ্কার করে জানানো হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশের উপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তারা কোনোভাবে অস্ত্র প্রতিযোগিতা শুরু করবেন না। মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকের দেওয়া বক্তৃতায় জাওয়াদ জারিফ এ কথা বলেন। রাশিয়ার উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জাওয়াদ জারিফ বলেন, আমাদের অঞ্চলে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এবং বিপুল পরিমাণে বিদেশি সেনা মোতায়েন রয়েছে। পাশাপাশি চরমপন্থী এবং সন্ত্রাসবাদের বিপজ্জনক উত্থান ঘটানো হয়েছে এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে সর্বাধুনিক অস্ত্রের গুদামে পরিণত করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করে বাইরের কিছু দেশ তাদের সেনা মোতায়েনের সুযোগ নিয়েছে এবং এই অঞ্চলে তারা বিপুল পরিমাণে অস্ত্র বিক্রি করছে। জারিফ একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকা প্রায় 50,000 সেনা মোতায়েন করেছে এবং 29টি ঘাঁটি প্রতিষ্ঠা করেছে, যেখানে 300 যুদ্ধ বিমান রয়েছে। প্রায় সবসময় আমাদের পানিসীমার কাছে আমেরিকার বিমানবাহী যুদ্ধজাহাজ টহল দেয় এবং বহু সংখ্যক ডেস্ট্রয়ার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আমেরিকার সেনা স্পেশাল ফোর্স বিমান ও নৌবাহিনীর জন্য 4টি সেন্ট্রাল কমান্ড হেডকোয়ার্টার প্রতিষ্ঠা করা হয়েছে। জারিফ আরও জানান, 2014 সাল থেকে 2018 সালের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে যত অস্ত্র বিক্রি হয়েছে তার 4 ভাগের 1 ভাগ কিনেছে পারস্য উপসাগরীয় দেশগুলো এবং আমেরিকা হচ্ছে প্রধান বিক্রেতা। বাইরের দেশগুলোর সামরিক উপস্থিতি মধ্যপ্রাচ্যের জনগণকে রক্ষার জন্য নয়, বরং তাদের ক্ষমতা ঠিক রাখার জন্য বলে মন্তব্য করেন জাওয়াদ জারিফ। নিরাপত্তা পরিষদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী IRGCর কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রসঙ্গটিও টানেন তিনি বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রধান শত্রু কাসেম সোলাইমানিকে হত্যা করার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাওয়াদ জারিফ তার বক্তৃতায় সুস্পষ্ট করে বলেন, বিপুল অর্থের বিনিময়ে সর্বাধুনিক অস্ত্রশস্ত্র কেনা যায়, কিন্তু তা দিয়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা আনা যায় না। ভবিষ্যতে রাশিয়া ও চীনের কাছ থেকে আসা মহাজাগতিক ও সামরিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে জার্মানিতে একটি স্পেস সেন্টার তৈরি করার সিদ্ধান্ত নিল নেটো। ফলে এবার মহাকাশও কার্যত বেজে উঠল যুদ্ধের দামামা। আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর 30টি দেশের উচ্চপদস্থ সামরিক কর্তার ভার্চুয়াল বৈঠকে বসে সোমবার সিদ্ধান্ত নিয়েছেন, নয়া স্পেস সেন্টারটি দ্রুত গড়ে তোলা হবে জার্মানির রাইনল্যান্ড প্যালাটিনেট রাজ্যের র্যামস্টেইন এলাকায়। এখানে নেটো গোষ্ঠীর একটি বিশাল বিমান বাহিনীর ঘাঁটি আছে, সেখানে এটি গড়ে তোলা হবে। রাশিয়া চীনের মহাকাশ সেনা ছাড়াও যে কোনো মহাজাগতিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে এখানে উপগ্রহ ধ্বংসকারী, উল্কা ধ্বংসকারী ব্যবস্থা সক্রিয় থাকবে সব সময়। ভারতে যে সম্প্রতি মহাকাশে উপগ্রহ ধ্বংসকারী মিসাইলের সফল পরীক্ষা ও গবেষণা চালিয়েছে তাও বৈঠকে আলোচনা করেছে নেটো কর্তারা। উল্লেখ্য, বিশ্বজুড়ে চলা সামরিক প্রস্তুতির উপর নজর রেখে তৈরি ভারত মহাকাশে যুদ্ধের প্রস্তুতিতে চীনের সক্রিয়তা লক্ষ্য করে গত বছর কৃত্রিম উপগ্রহ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে ভারত। ভূপৃষ্ঠ থেকে 300 কিলোমিটার উচ্চতায় একটি লাইভ লো অরবিট স্যাটেলাইটকে নিশানা করে এ-স্যাট মিসাইল। এই অভিযানের নাম মিশন শক্তি। এই অভিযানের নেতৃত্ব দেয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। এখনো পর্যন্ত আমেরিকা, রাশিয়া ও চীনের কাছে এই প্রযুক্তি রয়েছে। এবার চতুর্থ দেশ হিসেবে এই প্রযুক্তি হস্তগত করল ভারত। এর ফলে মহাকাশ যুদ্ধে অপ্রতিরোধ্য হয়ে উঠবে দেশ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আমেরিকা, রাশিয়া ও চীন ছাড়া এহেন জটিল প্রযুক্তি আর কোনো দেশ আয়ত্ত আনতে পারেনি। যান চলাচল থেকে শুরু করে আবহাওয়া বার্তা ও যোগাযোগ ব্যবস্থা আজ স্যাটেলাইটের উপর নির্ভরশীল। এছাড়াও শত্রু দেশের গতিবিধির উপর নজর রাখতে সেনাবাহিনী ব্যবহার করে কৃত্রিম উপগ্রহ। এহেন পরিস্থিতিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই মিসাইল ছুড়ে শত্রুর যোগাযোগ ব্যবস্থা ও যান চলাচল ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত করে দেওয়া সম্ভব। এক আঘাতে কার্যত অচল হয়ে পড়বে শত্রু সেনা। ফলে এ স্যাট মিসাইল হাতে আসায় পাকিস্তান ও চীনকে কার্যত ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি F-18 সুপার হর্নেট জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার চায়না লেকে বিমান বাহিনীর একটি স্টেশনের কাছে জঙ্গি বিমানটি ভূপাতিত হয়। তবে জঙ্গি বিমানটি ভূপাতিত হওয়ার কারণ এখনো জানা যায়নি। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, বিস্ফোরণের আগে পাইলট বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছেন এবং এখন তিনি সুস্থ আছেন। এটি একটি নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম ছিল বলেও জানায় বাহিনীটি। স্থানীয় সূত্রগুলো বলছে, বিমানটি যেখানে ভূপাতিত হয়েছে সেখানে আগুন লেগেছিল। খবর পেয়ে স্থানীয় অগ্নি নির্বাপন বাহিনী দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। একটি সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়ার সময় জঙ্গি বিমানে বোমা ছিল। তবে সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিরোধপূর্ণ অঞ্চল নাগোর্নো কারাবাখ নিয়ে তুমুল যুদ্ধ চলছে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে। দুইবার যুদ্ধবিরতির ডাক দিয়েও মানেনি কোনো পক্ষই। এদিকে যুদ্ধরত অবস্থায় কারাবাখের জাব্রাইল প্রদেশে আজারবাইজানের সেনাবাহিনীর একের পর এক আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়েছে আর্মেনিয়ার সেনাবাহিনীর 556 রেজিমেন্ট। বুধবার আজারবাইজানের সংবাদ মাধ্যম আজ ভিশন জানায়, যুদ্ধরত অঞ্চলটিতে ব্যবহৃত বেশ কিছু ট্যাঙ্ক রেখে পালিয়ে যায় শত্রুপক্ষ। এছাড়া আরও কয়েকটি অঞ্চলে তীব্র আক্রমণের মুখে আর্মেনীয় বাহিনীর সামরিক যানবাহন, গোলাবারুদ, রকেট লঞ্চার, বিভিন্ন ধরনের অস্ত্র, গুলি সহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়। বুধবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। এতে দেখা যায় বেশ কিছু ট্যাঙ্কের ধ্বংসাবশেষ। রাতভর আজারবাইজানের সেনাবাহিনীর আক্রমণের মুখে যুদ্ধক্ষেত্রে এসব ট্যাঙ্ক রেখে পালিয়ে যায় আর্মেনীয় বাহিনী। এদিকে তুরস্কের সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানায়, মঙ্গলবার রাত থেকে আগদার, ফুজুলি, জাব্রাইল এবং বুগদলি এলাকায় সম্মুখ যুদ্ধ হয়। এসব এলাকায় ব্যাপক আকারে ক্ষয়ক্ষতির মুখে পড়ে আর্মেনীয় বাহিনী। তাদের বেশ কিছু গোলাবারুদ ও বাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটে। উল্লেখ্য, নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা 1990-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। এবার নিজেদের এই ভূখণ্ড দখলে নিতে সেপ্টেম্বরের 27 তারিখ থেকে আর্মেনিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করে আজারবাইজান। আফগানিস্তানে তালেবান যোদ্ধাদের চালানো হামলায় দেশটির নিরাপত্তা বাহিনীর 34 সদস্য নিহত হয়েছে। বুধবার আফগানিস্তানের উত্তর অঞ্চলীয় তাখার প্রদেশের বাহারাক জেলায় তালেবান যোদ্ধারা এই হামলা চালায়। হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর অন্তত 34 সদস্য নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।
দেশটির তাখার প্রদেশের প্রাদেশিক স্বাস্থ্য পরিচালক আব্দুল কাইয়ুম ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে বলেন, হামলায় প্রদেশের পুলিশের উপপ্রধান সহ নিরাপত্তা বাহিনীর 34 কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার রাতে বাহারাক জেলার এই হামলায় আরও 8 জন আহত হয়েছেন। আব্দুল কাইয়ুম বলেন, তালেবানের হামলায় নিহত নিরাপত্তা কর্মীরা একটি অভিযান পরিচালনা করতে যাচ্ছিল, পথেই তালেবানের আক্রমণের শিকার হয় তারা। তালেবান যোদ্ধারা ওই এলাকার আশেপাশের বাড়িগুলোতে অবস্থান নিয়েছিল, সেখান থেকে তারা নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ বলছে, স্থানীয় রাজনীতিকরা ওই হামলায় 42 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন। কয়েক বছর ধরে তাখার প্রদেশের 16টি জেলার মধ্যে 11টি জেলার বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে তালেবান। প্রাদেশিক সরকারের মুখপাত্র জাওয়াদ হিজরি বলেছেন, তাখারে এখনও লড়াই চলছে এবং তালেবানেরও ব্যাপক হতাহত হয়েছে। বাহারাক জেলায় একটি অভিযানে যাওয়ার সময় তালেবানের হামলার শিকার হয় নিরাপত্তা বাহিনী। তিনি বলেন, ওই এলাকার আশেপাশের বাড়িঘরে অবস্থান নেয় তালেবান। শত্রুদের বিরুদ্ধে ওই এলাকায় অভিযানের সময় তারা আমাদের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। অবশ্য তালেবান এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।